ঠিক আছে, দেখো তোমাদের আমি এখন যেটা পড়াবো সেটা হচ্ছে পলিটির পুরো কুইক রিভিশন করা, এক প্রকার ধরতে পারো পলিটির পুরো রিভিশন করাবো এটা। তার আগে তোমাদের দুটো প্রশ্ন ছিল, একটু ডাউটটা আমি আগে ক্লিয়ার করে দিই। সে ডাউটের এক নাম্বার হচ্ছে যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরীকে। আর দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা সেটাকে বলা হয় কাকে? না, গোদাবরীকে। এই দুটো আর কোনোদিন মিলাবে না, শুধু এখানে মাথায় খেয়াল রাখবে ভারতের শব্দটা যদি উল্লেখ থাকে তাহলে কি হবে? কাবেরী। ঠিক আছে, ভারতের বললেই কি হয়ে যাবে? কাবেরী। আর দক্ষিণের গঙ্গা, বৃদ্ধ গঙ্গা, সেটাকে গোদাবরীকে বলা হয়। এবারে দেখো, ইন্ডিয়ার হাইয়েস্ট পিক যদি বলা হয়, ঠিক আছে, ইন্ডিয়াস হাইয়েস্ট হাইয়েস্ট পিক, ভারতের হাইয়েস্ট পিক হচ্ছে কেটু বা গডউইন। কিছু বলছো? বা গডউইন অস্টিন। ঠিক আছে, গডউইন অস্টিন বা কেটুকে বলা হয় কি ইন্ডিয়াস হাইয়েস্ট পিক। বাট এই কেটু এটা কোথায় আছে বলতো? এটা এমন একটা জায়গা, পাকিস্তান হ্যাঁ অকুপাইড কাশ্মীর। হ্যাঁ, এটা আছে এমন একটি জায়গা, সেটা হচ্ছে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে আছে। তাহলে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গার মধ্যে আছে, এটাকে তুমি দেখবে পাকিস্তান তার ম্যাপে রেখেছে, ইন্ডিয়া তার ম্যাপে রেখেছে। তাহলে যেহেতু আমরা আমরা মনে করি কি যে কেটু আমাদেরই অংশ, তাই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় তোমরা দেখতে পাবে কেটু উত্তর থাকে। আবার অনেক সময় দেখতে পাবে যে কেটু কিন্তু অপশনেই নেই। তাহলে ইন্ডিয়াস হাইয়েস্ট পিকের মধ্যে তখন কেটু যদি বাদ দিই তাহলে আর কি হতে পারে বলো? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চন, কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা। যদি এটা ইন্ডিয়াস হাইয়েস্ট পিক বলে তাহলে কেটু। আবার যদি বলা হয় ইন্ডিয়াস হাইয়েস্ট পিক, সেখানে কেটু নেই, যেহেতু কেটু পিএক এর মধ্যে আছে, তখন আমরা কি বলবো? কাঞ্চনজঙ্ঘা। এবারে কাঞ্চনজঙ্ঘাটাও আবার কিন্তু ইন্ডিয়া এবং নেপালের বর্ডারে আছে। হয়ে গেল? তাহলে বর্ডারে আছে মানে কাঞ্চনের কিছু পার্টটা ওইদিকে আছে, কিছু পার্ট এইদিকে আছে। তাহলে এটাও একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। যদি এবারে প্রশ্ন হয় যে ইন্ডিয়াস হাইয়েস্ট পিক এন্টায়ারলি ইন ইন্ডিয়া, তখন কি বলবে? এন্টায়ারলি নন্দা দেবী। বলো। যদি সম্পূর্ণ মানে পুরো পুরোপুরি নন্দা ভাবে, দেবী। হ্যাঁ, নন্দা দেবী। তাহলে তাহলে একদম তোমরা বুঝে নিলে ব্যাপারটা। তাহলে যদি বলা হয় ইন্ডিয়াস হাইয়েস্ট পিক, সেখানে কিন্তু উল্লেখ থাকবে এরকম এন্টায়ারলি, এন্টায়ারলি ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার মধ্যে কমপ্লিটলি ভাবে আছে, সেটি হচ্ছে নন্দা দেবী। বলো, আর কোনো কনফিউশন থাকবে? আর কোনো কনফিউশন থাকবে? ঠিক আছে, চলো আমরা এবারে পলিটিক্সে যাই। আচ্ছা, সময় কম, যারা ডাব্লিউবিসিএস এর জন্য পড়বে, আমি বিসিএস এর যখন পড়ানো শুরু করব, আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে এক্সপ্লেন করে পুরো থিওরি এমসিকিউ সব করাবো। বাট আমি এক মাসের মধ্যে তোমাদের এগুলো কিছুই করাতে পারবো না। এক মাসের মধ্যে আমি তাহলে কি করব? এই এক মাসের জন্য আমি যেটা করাবো সেটা ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারে প্রিলিমস এর, মেন্স এর কোশ্চেন আমি কিন্তু নিইনি। প্রিলিমস এর যে কোশ্চেন গুলি এসেছিল সেইগুলোই উপরে আমি কিন্তু একটা ডিসকাশন বা আলোচনা করে দেব, এবং যে আলোচনাটা সম্পূর্ণ মাথায় খেয়াল রাখবে যে পরীক্ষায় যেগুলো আসে, ঠিক আছে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিন্তু আলোচনা করব। প্রথম যেটি আছে সেটা হচ্ছে ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে ভারতের যে সংবিধান তৈরি হবে, সংবিধানের যে একটা প্রয়োজন আছে, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু এমসিকিউ আছে। এমসিকিউ আলোচনা করার আগে আমি ওই চ্যাপ্টার সম্বন্ধে গুটি কয়েক কথা বলবো, মন দিয়ে শুনবে। প্রথম হচ্ছে, এই যে ধরো ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান তৈরির জন্য ফার্স্ট টাইম কারা ডিমান্ড করেছিল? ফার্স্ট টাইম কে? ফার্স্ট টাইম কে ডিমান্ড করলো? ডিমান্ড যে একটা সংবিধানের প্রয়োজন, আমাদের ভারতবর্ষের সংবিধান তৈরি করতে গেলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হতে হবে। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, ঠিক আছে, মানে ফার্স্ট টাইম অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা সংবিধান তৈরি করবে, বলে দিই এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি।
অ্যাসেম্বলি, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু সংবিধান তৈরি করবে। তাহলে এর ফার্স্ট টাইম ডিমান্ড কে করবে? মনে রাখবে, ফার্স্ট টাইম ডিমান্ড করবে এম এন রয়। এম এন রয় কত খ্রিস্টাব্দে? 1934, 1934 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু ডিমান্ড করবে যে একটা সংবিধান দরকার, তাহলে সংবিধানটা তৈরি করতে গেলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার। সেই অ্যাসেম্বলিটা ডিমান্ড করবে প্রথম এম এন রয়, কত খ্রিস্টাব্দে? 1934 খ্রিস্টাব্দে। তারপরে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সে ডিমান্ড করবে, অফিসিয়ালি ডিমান্ড করবে, বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিমান্ড করবে কত খ্রিস্টাব্দে? 1935, 1935 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপরে তোমরা নিশ্চয়ই জানো যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা অনেক মাঝে কিছু ইনসিডেন্ট আছে, আমি সব পরে বলবো, এখন আর বলবো না। এখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হলো কার মাধ্যমে তৈরি হয়েছে? না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হয়েছে ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা। ঠিক আছে, ক্যাবিনেট মিশন প্ল্যান, এই ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা কি হবে? একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে। ঠিক আছে, যেটা আমরা বাংলায় বলি গণপরিষদ। ঠিক আছে, গণপরিষদ। এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করছে তাহলে কে? ক্যাবিনেট মিশন প্ল্যান। তোমাদের জন্য প্রশ্ন, ক্যাবিনেট মিশন আমাদের ভারতবর্ষে কবে এসেছিল? 1946 1946। এই ক্যাবিনেট মিশনের 3জন ব্যক্তি থাকবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সে 3জন কি কি? কে কে? প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, হ্যাঁ, তাহলে লর্ড প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তার মধ্যে হেড কে থাকবে? না, লর্ড প্যাট্রিক লরেন্স। বুঝা গেল? তাহলে এই গেল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে ক্যাবিনেট মিশন 1946 সালে এসে বললো একটা ক্যাবিনেট মিশন প্ল্যান এসে বললো যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে। যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হলো, কবে তৈরি করা হলো? কবে এস্টাবলিশ করা হলো? না, 6 ডিসেম্বর 1946, 1946 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর কি করা হলো? না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হলো বা গণপরিষদ তৈরি করা হলো। সেই গণপরিষদের টোটাল মেম্বার কতজন থাকবে? মেম্বার কতজন থাকবে? না, মেম্বার থাকবে 389 জন। 389 জন মেম্বার থাকবে। সেই 389 জনকে আমরা জানি দুটো ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে 296 এবং 93। ঠিক আছে, এখন থাক, আমরা একটু চলে যাই কোশ্চেনে এবারে। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্বন্ধে একটা তোমাদের আইডিয়া হলো যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা তৈরি অ্যাকচুয়াল কে করেছে? তাহলে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু তৈরি করেছে বা গণপরিষদ তৈরি করেছে। এবারে আমরা দেখে নিই প্রথম প্রশ্ন বলছে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর কবে হয়? তাহলে স্বাধীন ভারতের যে সংবিধান সেটি কার্যকর হয়েছিল, দেখো এখানে ইংলিশে আছে ইন্ডিয়া ওয়াজ পুট ইন প্র্যাকটিস। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এটা মনে রাখবে 26শে জানুয়ারি 1950 সালে। আর এটা অ্যাডপ্ট কবে হয়েছিল? 26 নভেম্বর 1949। একদম, হ্যাঁ, 26 নভেম্বর 1949 সালে কি করা হলো? এটাকে অ্যাডপ্ট করা হলো, গ্রহণ করা হলো। গ্রহণ কে করবে তাহলে বলো এবারে? ভারতের সংবিধানটা গ্রহণ কে করবে বলো? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। হ্যাঁ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। আচ্ছা, এবার এই যে 26শে জানুয়ারি 1950 সালে হঠাৎ করে গ্রহণ করতে গেল কেন? 26শে জানুয়ারি রিপাবলিক ডে সবাই তোমরা জানো, বাট এই 26শে জানুয়ারি 1930 সালে পূর্ণ স্বরাজ ডে পালন করেছিল কে? না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। লাহোর সেশনে 1929 সালের, তোমরা নিশ্চয়ই জানো, ওই সেশনের প্রেসিডেন্ট ছিল জেল নেহেরু। ঠিক আছে, আমাদের জওহরলাল নেহেরু, ইনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন মানে এই লাহোর সেশন 1929 সালে, এবং এখানেই কিন্তু পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল। এবং ভারতবর্ষ প্রথম স্বাধীনতা দিবস পালন করবে 26শে জানুয়ারি 1930 সালে রবি নদীর তীরে। ঠিক আছে, রবি নদীর তীরে কি করবে? প্রথম স্বাধীনতা দিবস পালন করবে। হলো?
আচ্ছা, এই যে কনস্টিটিউশন সাইন হয়েছিল, আচ্ছা বলে দিয়েছি এটা বাদ দাও, চলো অ্যাডপ্ট করা হয়েছিল মানে সাইন হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। 2 নম্বর প্রশ্ন, দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি 1946 সালের যে সভাপতি কে ছিল? তাহলে সভাপতি মনে রাখবে একজন পার্মানেন্ট ছিল, একজন টেম্পোরারি ছিল। তাহলে আমরা জানি, যদি বলা হয় যে ফার্স্ট মিটিং কবে হয়েছিল, কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কবে হয়? ফার্স্ট মিটিং 6 ডিসেম্বর 9 ডিসেম্বর 9 ডিসেম্বর 9 ডিসেম্বর 9 ডিসেম্বর প্রতিষ্ঠা হয়েছিল। হ্যাঁ, আর তৈরি বলে দিয়েছি 6 ডিসেম্বর, বাট 9 ডিসেম্বর প্রথম মিটিং হবে। সেই মিটিং এর প্রথম প্রেসিডেন্ট থাকবে কে? এই মিস্টার ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ইনি কিন্তু টেম্পোরারি বেসিসে প্রেসিডেন্ট করা হবে সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে। বাট পার্মানেন্টলি ভাবে প্রেসিডেন্ট কে ছিলেন? না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি আমাদের ভারতের প্রথম প্রেসিডেন্ট। তাহলে ইনি কিন্তু মনে রাখবে মানে পার্মানেন্ট ভাবে। এই পার্মানেন্ট ভাবে কবে হবেন? না, তিনি ইলেক্টেড হবেন 11ই ডিসেম্বর 1946 সালে প্রেসিডেন্ট হিসাবে তিনি কিন্তু ইলেক্টেড হবেন। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম প্রথমে ফার্স্ট যে মিটিং হবে সেই মিটিং এ কিন্তু রাজেন্দ্র প্রসাদ ছিলেননি। কে ছিলেন? না, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। চলো 3 নম্বর প্রশ্ন, বলছে কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন, অ্যাডপ্ট কবে? অ্যাডপ্ট মানে আমি বলেছি গ্রহণ হয়েছিল কবে? কবে গ্রহণ তোমাদের একটু আগেই বললাম, 26শে নভেম্বর 1949 সালে কি করা হয়েছিল? এটা গ্রহণ করা হয়েছিল। এবং এই 26শে নভেম্বর দিনটা গ্রহণ যেহেতু করা হয়েছে, তাই আমরা বর্তমানে এটাকে কি পালন করি? না, এই 26শে নভেম্বরকে আমরা সংবিধান দিবস, সংবিধান Constitution দিবস, Day। ঠিক আছে, কনস্টিটিউশন ডে। কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস পালন করি। তাহলে এই যে সংবিধান তৈরি হয়েছে, তার যখন তৈরি হলো, তৈরি হওয়ার পরে তাতে কতগুলো আর্টিকেল ছিল, কতগুলো পার্ট ছিল, কতগুলো স্কেডিউল ছিল, পরীক্ষা আসে। মনে রাখবে যখন তৈরি হয়েছে সেই সময় 395টা আর্টিকেল ছিল, 22টা পার্ট ছিল এবং 8টা স্কেডিউল ছিল। কিন্তু বর্তমানে এর সংখ্যা কিন্তু বেড়েছে, 448টা হয়ে গেছে মোট আর্টিকেল, 22টার জায়গায় হয়ে গেছে 25টা পার্ট এবং 12টা স্কেডিউল হয়ে গেছে। তাহলে তোমাকে পরীক্ষায় আসতেই পারে যে বর্তমানে টোটাল নাম্বার অফ পার্ট কতগুলি এবং নাম্বার অফ স্কেডিউল কতগুলি। যদিও আর্টিকেল নাও আসতে পারে, কারণ আর্টিকেল পরিবর্তন হয়, তো আর্টিকেলটা না দিতেও পারে তোমাকে। বলো কত কত, কুইক বলবে। 25টা পার্ট 25টা পার্ট 12টা শিডিউল। হ্যাঁ, 12টা স্কেডিউল, ঠিক আছে। চলো, আচ্ছা বলছে গণপরিষদ কোন সময় সংবিধান প্রস্তুত করে? তোমরা নিজেরা বলো, গণপরিষদটা তৈরি হয়েছিল কবে? তৈরি কবে হলো? 6 ডিসেম্বর 60 9 ডিসেম্বর তাহলে দেখো 1946। দেখো প্রশ্নের উত্তর দেখো দেওয়া আছে এখানে। তাহলে নভেম্বর দেওয়া আছে, নভেম্বর মাসে কি তৈরি হয়েছিল গণপরিষদ? এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি না। তৈরি হয়েছিল? হয়নি, তাহলে আমি কাটবো। নভেম্বর 1947, এটাও আমি কাটবো, 47-এ তো হয়নি, ঠিক আছে, 47 তো অনেক পরে হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডিসেম্বর 1946, ডিসেম্বর 1947, আমি কি বলছি? ডিসেম্বর 1946, তাহলে এটা আমার অপশন সি উত্তর হয়ে যাবে। যদি তোমরা জানো যে কবে তৈরি হয়েছে, তুমি উত্তরটা কিন্তু করে আসতে পারবে। দেখো ফার্স্ট মিটিং বলেইছি তোমাদের যে 9 ডিসেম্বর 1946 সাল, এবং লাস্ট যে মিটিংটি হয়েছিল সেটা 24শে জানুয়ারি 1950 সাল। তাহলে দেখো লাস্ট মিটিং 24শে জানুয়ারি 1950 সাল যখন হচ্ছে, আর সংবিধানটা কিন্তু তার আগে অ্যাডপ্ট হয়ে গেছে 1949 সালে। তাহলে এই নভেম্বর 1949 সালেই তো অ্যাডপ্ট হয়ে গেছে না? তাহলে এই যে লেখালেখিটা বা ড্রাফটিং বা যে কাজগুলো, সেগুলো এই সময়ের মধ্যে হয়েছে। ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949 এর সময়ের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়েছে। আচ্ছা, লাস্ট মিটিংটা ভিভিআই পরীক্ষার জন্য, কারণ লাস্ট মিটিংটা শুধু লাস্ট মিটিং নয়, এই ডেটে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি হচ্ছে প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিলেন এই ডেটেই। এবং এই ডেটেই তোমার এই ডেটেই আমাদের যে তোমার ন্যাশনাল অ্যানথেম এবং ন্যাশনাল সং, এগুলো কিন্তু সংবিধান দ্বারা গ্রহণ করা হয়েছিল। তাহলে আমাদের ন্যাশনাল অ্যানথেম কোনটা? ন্যাশনাল অ্যানথেম কোনটি? জনগণ। হ্যাঁ, এবং ন্যাশনাল সং
बंदे বন্দে मातरम মাতরম। বন্দে মাতরম। হ্যাঁ, বন্দে মাতারাম। তাহলে এইগুলো মনে রাখবে, এই ডেটেই, এই 24শে জানুয়ারি 1949 সালেই কিন্তু গ্রহণ করা হয়েছিল এবং এই ডেটেই গণপরিষদের লাস্ট মিটিং ছিল। আচ্ছা, এই যে মিটিং, তাহলে যাই হোক, আমরা দেখলাম একটা সংবিধান তৈরি হয়েছে। টোটাল সিটিং, টোটাল কতবার কতগুলি সেশন হয়েছিল? না, টোটাল 11টা সেশন হয়েছিল। পরীক্ষা আসে যে আমাদের যে সংবিধান তৈরি হয়েছে টোটাল কতবার সেখানে সেশন হয়েছিল? না, টোটাল সেশন হয়েছিল 11টা সেশন। আচ্ছা, তোমাদের জন্য প্রশ্ন, আমরা দেখলাম ন্যাশনাল অ্যান্থাম, ন্যাশনাল সং 24শে জানুয়ারি 1950 সালে গ্রহণ করা হয়েছিল। তা তোমরা বলো, আমাদের যে জাতীয় পতাকা, ঠিক আছে, আমাদের যে জাতীয় 22শে জুলাই। পতাকা, 27 22 জুলাই জুলাই। 1947 হ্যাঁ, জাতীয় পতাকাটা মনে রাখবে, 22শে জুলাই 1947, এটা এই ডেটে কিন্তু গ্রহণ করা হয়েছিল। মন দিয়ে শুনবে, কারণ এগুলো পরীক্ষা আসে। এবং আমি তোমাদের বলেছিলাম যে জাতীয় পতাকা প্রথম যদি বলা হয় ফার্স্ট টাইম কে করেছিলেন, ঠিক আছে, মনে রাখবে সিস্টার নিবেদিতা। সেটা যদিও অ্যাকসেপ্টেড হয়নি, Sister গ্রহণ কিন্তু পরবর্তীতে আবার পিঙ্গালি ভেঙ্কাইয়া যেটি দিয়েছিলেন জাতীয় পতাকার যে নকশা, সেটাই কিন্তু আমাদের সংবিধান দ্বারা গ্রহণ করা হয়েছে। যে বলা হয় যে আমাদের বর্তমানে যে জাতীয় পতাকা আছে সেটি কে দিয়েছিলেন? তাহলে মনে রাখবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। पिंगली भेंकई ঠিক আছে, চলো। আমি যেগুলো বলছি, তোমরা অনেক পয়েন্ট আমি লিখতে পারবো না, তোমাদের মুখে বলবো, তোমরা কিন্তু লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যখন সংবিধানটা তৈরি হবে তাহলে একটা খসড়া কমিটি দরকার, তাই তো, ড্রাফটিং কমিটি দরকার, ড্রাফটটা লিখতে হবে না? তাহলে সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান কে ছিলেন? মনে রাখবে আমাদের डॉक्टर बी आर যিনাকে अम्बेडकर সংবিধানের যিনি জনক ডক্টর বি আর আম্বেদকর, তিনি কিন্তু চেয়ারম্যান ওই ড্রাফটিং কমিটির। ড্রাফটিং কমিটি কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল? না, 29শে আগস্ট 1947 সালে কিন্তু এই ড্রাফটিং কমিটি তৈরি হয়েছে। এবং ড্রাফটিং কমিটি টোটাল মেম্বার হচ্ছে 7 জন। এবং ভিভিআই, যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার বা লিগ্যাল অ্যাডভাইজার কাকে বলা হয়, ঠিক আছে, মানে আমাদের সংবিধান যে তৈরি হবে তাকে কেউ তো একদম লিগ্যাল অ্যাডভাইজার না, কাউকে একজন রাখতে হবে যে আইন সংক্রান্ত তার অনেক জ্ঞান থাকবে। তো এই বিএন রাও, পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে, পিসিএসসি এসেছে, যে বিএন রাও ইনি কিন্তু কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, অথবা পরীক্ষায় অনেক সময় তোমরা দেখতে পাবে লিগ্যাল অ্যাডভাইজার। লিগ্যাল অ্যাডভাইজার, অ্যাডভাইজার, ক্লিয়ার? চলো, বলছে ইনিশিয়ালি কতজন মেম্বার ছিল? কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি টোটাল মেম্বার কতজন ছিল বলো? কতজন ছিল মেম্বার? 389। 389। এবং মনে রাখবে 389 কিন্তু প্রাথমিক অবস্থায় ছিল, বাট যখন আমাদের পার্টিশন হবে, পার্টিশনের পরে কিন্তু এর সংখ্যা কিন্তু 299 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে, এটাও পরীক্ষায় কিন্তু এসেছে। প্রথমে ছিল 389, সেখান থেকে কমে কত হয়ে গেছিল? না, 299। মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এসেছে। বারবার বলছি, যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু সব পড়ে রাখবে, একটাও ছাড়া যাবে না। বিগেস্ট সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে এই যে ভারতের সংবিধানের প্রধান উৎস কোনটি ছিল? আমি তোমাদের অনেক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই যে গভর্নমেন্ট 1935 ভারত সরকার আইন। ইয়েস, এই 1935 সালের যে ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, এখান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। এবং মনে রাখবে, সব থেকে আমাদের কনস্টিটিউশনে, আমাদের সংবিধানের সব থেকে বড় সোর্স কোনটি? এটি হচ্ছে সব থেকে বড় সোর্স। এখান থেকেই তোমরা দেখবে যে ফেডারেল সিস্টেমটা নেওয়া হয়েছে, এখান থেকেই অফিস অফ গভর্নর, ঠিক আছে, এখান থেকেই পিএসসি, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন, এগুলো সবই কিন্তু হয়েছে। সবগুলো এগুলো কি করা হয়েছে? ওখান থেকে কনসেপ্টটা নেওয়া হয়েছে বা কনসেপ্টটাকে ধার করা হয়েছে। নাম্বার অফ প্রিন্সলি স্টেট অ্যাট পার্টিশন, যখন পার্টিশন হচ্ছে তখন টোটাল প্রিন্সলি স্টেট কতগুলি ছিল? দেখো, যদিও এটা 562 অপশনে দিয়েছে, অ্যাকচুয়ালি এটা উত্তর কত হলো বলতো? ঠিক আছে, অ্যাকচুয়াল উত্তরটা কত হওয়া উচিত ছিল? ম্যাক্সিমাম জায়গায় তোমরা দেখতে পাবে 565 কিন্তু দেখতে পাবে। তো যেহেতু এটা 65 নেই, 62 আছে, তাহলে আমাদের 62 নিতে হবে। সব থেকে বেশি যেটা আছে ওটাই দেখলাম যে 562। কিন্তু WBCS এই কোশ্চেনটা দিয়েছে 2007 সালে, তাহলে আমরা 562 করে আসবো। এবং ইন্টিগ্রেশন লেড বাই সর্দার
প্যাটেল। দেখো এই যে টোটাল প্রিন্সলি স্টেট মানে স্বাধীন স্টেট, আমাদের একটাই দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মধ্যে এক একটা আলাদা আলাদা স্টেট ছিল যারা স্বাধীন স্টেট, ঠিক আছে, ওরা ওদের মতো করে চলছে। তাই যদি এদের মতো করে চলে তাহলে একটা সরকার তো কোন তৈরি হবে না, একজনের দ্বারা তো পরিচালিত হতে হবে। যেমন দেখো আমাদের বর্তমানে ভারত সরকারে কে আছে না, প্রাইম মিনিস্টার হিসাবে নরেন্দ্র মোদী আছে, তিনি কিন্তু পুরো দেশটা পরিচালনা করছেন। মানে তিনি একা নয়, ওনার দল বা ওনার হচ্ছে মন্ত্রিসভা, ঠিক আছে, অ্যাকচুয়ালি মন্ত্রিসভা দলের ব্যাপারটা কিন্তু নয়, মন্ত্রিসভা কিন্তু টোটাল ভারতবর্ষকে কিন্তু পরিচালনা করছে। তাহলে একই রকম যদি এক একটা জায়গার প্রিন্সলি স্টেট গুলো থাকে তাহলে চালনা করা মুশকিল হয়ে যাবে। তাই এই সর্দার প্যাটেল, ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি হচ্ছে ইউনিফায়ার অফ ইন্ডিয়া বলা হয়। কেন বলা হয়? তিনি কিন্তু টোটাল যে প্রিন্সলি স্টেট গুলোকে সবগুলোকে কিন্তু এক করেছিল, মানে ভারতবর্ষের সঙ্গে সবগুলোকে জুড়েছিল। ওই জন্য কি বলা হয় ওনাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এবং ভারতের ইউনিফায়ার অফ ইন্ডিয়া বলা হয়। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পার্লামেন্টারি সিস্টেম। এই যে পার্লামেন্টারি সিস্টেমটা আমাদের ভারতবর্ষের যে সংসদ থাকবে, এই সিস্টেমটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই সিস্টেমটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। দেখো আমি তোমাদের একটু আগেই বলেছি যে কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স, মানে কোশ্চেন গুলো একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। সেটা আমরা বললাম মানে অ্যাকচুয়াল কার্যকরী, বাংলাতে সবই কার্যকর, কিন্তু ইংরেজিতে তোমাদের ভিন্ন ভিন্ন করে কোশ্চেন কিন্তু দিয়েছে। তাহলে কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স, তাহলে আমি বলেছি কেম ইনটু ফোর্স কত না 26শে জানুয়ারি 1950 সালে, ঠিক আছে। 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কি হয়েছিল না কার্যকর হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, আবার প্রশ্ন দেখো, কেম ইনটু ফোর্স এর পরে দেখেছি কেম ইনটু বিন, ওই একই, কেম ইনটু ফোর্স কেম ইনটু বিন একই, মানে কার্যকর আর কি। সেই 26শে জানুয়ারি 1950 সাল। ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তোমরা এটা বলবে প্রথম ইলেক্টেড প্রেসিডেন্ট কে ছিল? দেখো আমি তোমাদের রাজেন্দ্র প্রসাদ। দেখো যদি বলতো যে ফার্স্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তখন কিন্তু কি হতো? ডক্টর সচিদানন্দ সিনহা। কিন্তু এখানে বলেছে ফার্স্ট ইলেক্টেড মানে নির্বাচিত। তাই নির্বাচিত যখন কথাটা বলে দিয়েছে, এখানে যদিও বাংলাটা এখানে নির্বাচিত, ওই জন্য তোমরা ইংরেজিটা সবসময় দেখবে আর কি। নির্বাচিত মানে কি? তাহলে কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, ফেডারেশন আইডিয়া প্রপোজ ইন হুজ রিপোর্ট, তাহলে কার রিপোর্টে এই যে ফেডারেশন ধারণাটা মানে কার রিপোর্টে থেকে নেওয়া হয়েছে? বা তো এটা কিন্তু মনে রাখবে মতিলাল নেহরু রিপোর্ট। নেহরু রিপোর্ট কত খ্রিস্টাব্দে? 1928, হ্যাঁ 1928 সালে নেহরু রিপোর্ট। আচ্ছা, পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অন, তাহলে ভারত কবে রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছে? মানে স্বাধীনতা লাভ করেছে কত সবাই জানো, 15ই আগস্ট 1947 সাল, ঠিক আছে। এবারে কথাটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে বলেছে যে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ অন। তো যাই হোক, পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স বলতে স্বাধীনতা কবে পেয়েছিল? 15ই আগস্ট 1947 সালে। আচ্ছা, অ্যাডভোকেট অফ ইউনাইটেড সোভারেন বেঙ্গল, দেখো এই যে যুক্ত স্বাধীন বাংলার প্রস্তাবক কে ছিলেন? দেখো এই কোশ্চেন গুলো সবসময় ইংরেজিতে পড়বি। এটা সঠিক উত্তর হয়ে যাবে কি এইচ.এস. সুরহাওয়ার্দী, ঠিক আছে, এইচ.এস. সুরহাওয়ার্দী। নেক্সট বলছে কনস্টিটিউশন অ্যাডপ্টেড বাই, তাহলে যে সংবিধান গ্রহণ করেছে কার দ্বারা না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের দ্বারা কিন্তু মনে রাখবে এটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে বা গ্রহণ করা হয়েছে। ক্লিয়ার? কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস, দেখো আমরা একটু আগেই বললাম সেই কোশ্চেন কিন্তু 2020 সালে WBCS এ কিন্তু এসেছে যে সংবিধান দিবস কবে পালন করা হয়? 26শে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়। এবং কবে থেকে পালন করা হয়? 2015 সাল থেকে। 2015 সাল থেকে কিন্তু সংবিধান দিবস কিন্তু পালন করা হয়। আচ্ছা, প্রথম চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই, যে ভারতের যে সংবিধান কে প্রস্তুত করেছিলেন বা কে তৈরি করেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর ইনি কিন্তু আমার সংবিধানের জনক বলা হয়, ঠিক আছে। এই দেখো আর্কিটেকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন,
মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্কিটেকচার কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয়। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর। তাহলে এইগুলো কিন্তু প্রথম চ্যাপ্টারটা মোটামুটি বোঝা গেছে। এমসিকিউ গুলো একটু পড়ে নেবে, কারণ পরীক্ষা আসলে তোমাদের দেখবে এমসিকিউ আসবে। সাউন্ড কি যাচ্ছে? মানে আউটসাইডার সাউন্ড যাচ্ছে, বাজির সাউন্ড যাচ্ছে হ্যাঁ তোমাদের? স্যার যাচ্ছে, একটা সাউন্ড হ্যাঁ শোনা দাদা যাচ্ছে। খুব আসছে। যাচ্ছে, ম্যানেজ হয়ে যাচ্ছে স্যার। তোমরাও শোনো, আমি একা গানে শুনবো। ঠিক আছে, 2 নম্বর চ্যাপ্টার বলছে ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে ভারতের সংবিধানের যে ফিচার্স কি আছে। আচ্ছা, the Indian Constitution provide for a form of government which is, তাহলে এই যে ভারতটা কোন ধরনের শাসন ব্যবস্থা? তো এটা দেখো অপশন এ আছে কোয়াসি ফেডারেল আছে, ফেডারেল আছে, ইউনিটারি আছে, নান অফ দিস। তো এটা মনে রাখবে কোয়াসি ফেডারেল। ঠিক আছে, এবং এই যে ভারতের আধা যুক্তরাষ্ট্রীয়। হ্যাঁ, কোয়াসি ফেডারেল এই কথাটি কে বলেছিল? পরীক্ষা আছে কিন্তু, কেসি হোয়ার। এই পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে। ভিভিআই, যে ভারতের সংবিধানকে কোয়াসি ফেডারেল, ঠিক আছে, বা ভারতবর্ষের যে গভর্নমেন্ট সরকারকে কোয়াসি ফেডারেল কথাটা কে বলেছেন? তোমরা রাখবে কেসি হোয়ার। কেসি হোয়ার কিন্তু এই কথাটি বলেছেন। আচ্ছা, তারপর এটা দেখো, প্রথমটা আমরা দেখলাম। সেকেন্ড যে কোশ্চেনটি মন দিয়ে শুনো, দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি কি ফেডারেল, ইউনিটারি উইথ ফেডারেল ফিচার আছে, কোয়াসি ফেডারেল। যখন এই ধরনের অপশন থাকবে তখন কিন্তু উত্তর তোমাকে কি নিতে হবে, যে ইউনিটারি উইথ ফেডারেল ফিচার, ফেডারেল ফিচারের সঙ্গে ইউনিটারি। ঠিক আছে, মানে এক কেন্দ্রিক আর কি। দেখো এখানে কিন্তু আমরা কোয়াসি ফেডারেল কিন্তু নিলাম না, মানে তোমাকে প্রশ্নে দেখতে হবে কি আছে। প্রশ্ন দেখো এখানটায় শুধু কি ছিল, ইউনিটারি ছিল, এই জন্য কিন্তু আমরা এটাকে নিলাম না। বাট এখানে বলছে যে ইউনিটারি উইথ ফেডারেল ফিচার, এই কারণেই কিন্তু অপশন সি কে এখানে কিন্তু নিতে হলো। চলো 3 নাম্বার প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া। তাহলে ভারতের যে রাজনৈতিক ক্ষমতার যে উৎস, সেটা মানে উৎসটা আসছে কোথা থেকে, কার কাছ থেকে আসছে? এটা আসছে হচ্ছে মেইনলি হচ্ছে ভারতের জনগণের কাছ থেকে। কেন? কারণ আমাদের যিনি প্রাইম মিনিস্টার, উনি, আমি তোমাদের দেখো বলেছি আগে, যদি বলা হয় যে আমাদের সংবিধান যাই করুক না কেন, অ্যাকচুয়াল পাওয়ার, ঠিক আছে, সব থেকে বেশি কার আমাদের ভারতবর্ষের অ্যাকচুয়াল পাওয়ার যদি বলা হয়? প্রাইম মিনিস্টার। সেন্টার। হ্যাঁ, মিনিস্টার। প্রাইম Center. মিনিস্টারের অ্যাকচুয়াল পাওয়ার হচ্ছে জনগণের তো অবশ্যই, কিন্তু প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের কিন্তু নয়। প্রেসিডেন্টের কিন্তু নয়। আমরা বলতেই পারি যে প্রেসিডেন্টের সব থেকে পাওয়ার, না, এটা কিন্তু আমেরিকা নয়। আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার সব থেকে বেশি। বাট ইন্ডিয়াতে যখন এসে যাচ্ছে, তখন ইন্ডিয়াতে মনে রাখবে এই আমাদের পিএম এর কিন্তু পাওয়ারটা সব থেকে বেশি, প্রাইম মিনিস্টারের পাওয়ার, নরেন্দ্র মোদী, তাই তো? তো ইনার পাওয়ারটা বেশি। কেন বেশি? বিকজ ইনাকে কিন্তু এই পিপল, জনগণ কিন্তু ইনাকে ইলেক্টেড করে ওখানে কিন্তু বসিয়েছেন, যে কারণে কিন্তু উনার পাওয়ারটা বেশি। বাট প্রেসিডেন্ট কিন্তু উনিও ইলেক্টেড, বাট উনি কিন্তু জনগণের দ্বারা ডাইরেক্ট কিন্তু ইলেক্টেড নয়। ঠিক আছে, এই জন্য মনে রাখবে, যদি বলা হয় যে ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি, তাহলে প্রধান উৎস হচ্ছে দ্য পিপল। কারণ তোমরা দেখবে যখন প্রিয়াম্বেল লেখা আছে, সেখানে প্রিয়াম্বেলে কিন্তু সুন্দর করে লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই যে স্টার্টিংটা এরকম কিন্তু আছে। আচ্ছা, কমিউনালিজম। কমিউনালিজম বলতে সাম্প্রদায়িকতা বলতে কি বোঝায়? সাম্প্রদায়িকতা বা কমিউনালিজম বলতে কি বোঝায়? তো এই কমিউনালিজম বলতে, হ্যাঁ, অপশন সি কে কিন্তু বোঝাচ্ছে। দেখো এখানে পড়তে হবে, এগুলো কিন্তু সবগুলো ডাইরেক্ট উত্তরে কখনো কিন্তু যাবে না, অপশন কেটে কেটে যাবে। বলছে নান অফ দা, প্রথমটা কি আছে দেখো, শোয়িং ফেভার টু ওয়ান কমিউনিটি, কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে প্রাধান্য দেওয়া, একটা বিষয়। অল কমিউনিটিজ আর ইকুয়াল বিফোর ল। তাহলে কমিউনালিজমে এখানে কিন্তু এই কথাটা কিন্তু বলছে না, কখনো এটা কিন্তু নয়। অপশন 2 নাম্বারটা আমরা কেটে দিলাম। 3 নাম্বারটা যেটি আছে, 1 নাম্বারটা তো হতেই পারে, 3 নাম্বারটাই দেখা হচ্ছে কি বলছে, যে শোয়িং ফেভার অন দা বেসিস অফ রিলিজিয়ান, ধর্মের ভিত্তিতে কাউকে পক্ষপাত করা হচ্ছে। তা তোমরা নিজেরা বলো কোনটা
তোমাদের মনে হচ্ছে যে এটাই হওয়া উচিত, কারণ দেখো এই যে সোয়িং ফেভার, কাউকে ফেভার করা হচ্ছে অন দা বেসিস অফ রিলিজিয়ন, তার ধর্মের উপরে তাকে ফেভার করা হচ্ছে, এটাই কিন্তু কমিউনালিজম, এটাই হচ্ছে সাম্প্রদায়িকতা। বুঝা গেল? তাহলে এটাই হচ্ছে সাম্প্রদায়িকতা। আমাদের সংবিধান কিন্তু এরকম কিন্তু বলছে না, ঠিক আছে? এটাও তোমাদের হতে পারে, মনে হতে পারে যে স্যার এটাও কেন হলো না। এটা কিন্তু তুলনামূলক অপশন সিটা কিন্তু বেশি, দেখতে পাচ্ছ যে বেশি অ্যাকুরেট, কিন্তু অপশন এটাও কিন্তু অনেকটা অ্যাকুরেট, বাট 100% কিন্তু নয়। কারণ আমরা জানো যে আমাদের ভারতবর্ষ কি একটা সেকুলার কান্ট্রি, ঠিক আছে? এটা হচ্ছে ভারতবর্ষের কি কান্ট্রি না, সেকুলার কান্ট্রি। আচ্ছা বলো, এই সেকুলার শব্দটা আমাদের সংবিধানে কবে অ্যাড হয়েছিল বলতো দেখি, কবে অ্যাড হয়েছিল? 42nd Constitutional Amendment 1976. 1976 42nd সংশোধনী 1976 42 amendment হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? দেখো তারপরটা কি আছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, তাহলে ভারতের সংবিধানটা কেমন? রিগিড মানে কঠোর, ফ্লেক্সিবল মানে নমনীয়, পার্টলি রিগিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। তো এটাই উত্তর হয়ে যাবে যে কিছুটা রিজিড আছে মানে কিছুটা কঠোর আছে এবং কিছুটা ফ্লেক্সিবল আছে। দেখবে আমাদের সংবিধানটা কিন্তু এইরকমই সংবিধান, কিছুটা কঠোর আছে, কিছুটা ফ্লেক্সিবল আর কি, নমনীয় আছে। আচ্ছা, এই যে 368 নাম্বার আর্টিকেলে কি বলা আছে না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মানে ভারতের যে সংবিধান সংশোধনের কথা বলা আছে, কত নম্বর আর্টিকেলে? 368 নাম্বার আর্টিকেলে ভারতের সংবিধানের যে সংশোধনের কথা কিন্তু বলা আছে। আচ্ছা বলো দেখি, এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা কত নম্বর পার্টে বলা আছে বলো দেখি, কত নম্বর পার্ট? 20 হ্যাঁ, পার্ট 20 পার্ট 20 নম্বর পার্টে বলা আছে। এবং পরীক্ষা আছে যে আমাদের সংবিধানের একটি পার্ট বলো যে পার্টে একটি আর্টিকেল আছে, সেটা হচ্ছে এই 20 নম্বর পার্ট। এখানে এটাই। হ্যাঁ, এখানে কিন্তু একটি আর্টিকেল আছে, একটি আর্টিকেল আছে। নেক্সট বলছে the preamble of the preamble to the constitution declare India as, তাহলে ইন্ডিয়াটা কেমন? তাহলে ইন্ডিয়াটা হচ্ছে, দেখো আগে কিন্তু এই তোমার দেখো প্রথমে আছে সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক আছে, সোশ্যালিস্ট আছে, ডেমোক্রেটিক রিপাবলিক আছে। সিতে দেখো সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো সোভারেন আছে মানে সার্বভৌম, সোশ্যালিস্ট আছে সমাজতান্ত্রিক আছে, সেকুলার আছে ধর্মনিরপেক্ষ আছে, এবং ডেমোক্রেটিক এবং রিপাবলিকেটিভ। তাহলে এইটাই কিন্তু সঠিক উত্তর, কারণ দেখো এই সেকুলার শব্দ কিন্তু পরে অ্যাড হয়েছে। তাহলে এটা আমরা যদি অপশন এ বি নিয়ে নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কিন্তু ওখানে আমরা সেকুলার শব্দটা দেখতে পাচ্ছি না। ক্লিয়ার? চলো দেখো লেখা আছে সুন্দর করে যে সোশ্যালিস্ট এবং এই যে সেকুলার, এই দুটি শব্দ অ্যাড হয়েছে 1976 এবং 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। Which office is not provided by Indian Constitution? তাহলে ইন্ডিয়ান ভারতের সংবিধান দ্বারা কোন পদটি উল্লেখ নেই, কোন পদটার কোনো উল্লেখ নেই? ডেপুটি প্রাইম মিনিস্টার, এই যে ডেপুটি প্রাইম মিনিস্টার দেখতে পাচ্ছ, ডেপুটি প্রাইম মিনিস্টার বলে কোনো পোস্ট কিন্তু নেই। বুঝা গেল? এটা কিন্তু ভারতের সংবিধানে কিন্তু উল্লেখ নেই, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু এর উল্লেখ নেই। আচ্ছা, পরীক্ষায় কিন্তু আসে যে ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার কে? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। হ্যাঁ, এটা তোমাদের মনে হতেই পারে যে স্যার এটা তাহলে কিসের জন্য এই পোস্টটা আছে? এটা হচ্ছে সম্পূর্ণ কনস্টিটিউশনাল নাই, এটা হচ্ছে পোস্টটা হচ্ছে পলিটিক্যাল পোস্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা পলিটিক্যাল পোস্ট, এটা কিন্তু সংবিধানে কিন্তু এই পোস্টটার উল্লেখ নেই। বুঝা গেল? তাই ডেপুটি প্রাইম মিনিস্টার যেটা আমরা শুনি। আচ্ছা, এখন কি কেউ ডেপুটি প্রাইম মিনিস্টার আছে? এখন বর্তমানে কি কেউ ডেপুটি প্রাইম মিনিস্টার? হ্যাঁ না স্যার। এখন কিন্তু বর্তমানে কেউ ডেপুটি প্রাইম মিনিস্টার কিন্তু নেই। ঠিক আছে। তারপরে 8 নম্বরে প্রপার মিনিং অফ সেকুলারিজম, তাহলে এই যে ধর্মনিরপেক্ষতা এর সঠিক মিনিংটা কি?
আমি তোমাদের বলেই দিয়েছি, তাও দেখো এটা কিন্তু অন্যরকম অপশন কিন্তু দিয়েছে, তোমাকে দেখতে হবে কিরকম অপশন দিয়েছে। বলছে স্টেট ইজ প্যাট্রন অফ অল রিলিজিয়ন, মানে রাষ্ট্র সব ধর্মের পৃষ্ঠপোষক। দেখো বলে না যে আমাদের সংবিধান কিন্তু মানে কোন ধর্মের ঠিকা নিয়ে থাকে না, তাহলে এটা কিন্তু ভুল, কারো কিন্তু পৃষ্ঠপোষক নয়। স্টেট নট গাইডেড বাই রিলিজিয়ন ইন গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট মানে সরকার যখন পরিচালিত হবে, ঠিক আছে, সেটা কিন্তু কোনো ধর্ম দ্বারা পরিচালিত হবে না। ইয়েস, এটাই কিন্তু সঠিক, এটাই কিন্তু সঠিক। বাকি যেগুলো আছে দেখো কি আছে, প্রমোট ডোমিনেন্ট রিলিজিয়ন, না এটা হবে না, ঠিক আছে, মানে প্রধান ধর্মকে উৎসাহিত করে, এই যে প্রমোট ডমিনেন্ট রিলিজিয়ন, না ডমিনেন্ট রিলিজিয়নকে প্রমোট করে না, ঠিক আছে। এগুলো দেখতে হবে, তাহলে মন দিয়ে দেখবে সবাই, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডাব্লিউবিসিএসসি এসেছে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য টার্ম সোভারেন, সোভারেনের মানে কি বোঝাচ্ছে? সোভারেন মানে হচ্ছে, দেখো আমাদের ভারতবর্ষ আগে কিন্তু ব্রিটিশদের দ্বারা পরিচালিত হতো। এই সোভারেন সার্বভৌম শব্দটা কখন আসলো না, তখনই এসেছে যখন আমাদের ভারতবর্ষটা এক্সটার্নাল কোন রকম কন্ট্রোল থেকে কিন্তু মুক্ত হয়েছে, তখনই কিন্তু আমরা আমাদেরকে কি বলতে পারি, সোভারেন বা সার্বভৌম বলতে পারি। তাহলে এই অপশন দেখো, ফ্রি ফ্রম ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোল থেকে এটা কিন্তু নয়, এক্সটার্নাল, সরি এটা প্রথমে যেটা আছে এক্সটার্নালি আছে, অপশন এ এক্সটার্নালি আছে। তাহলে ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, ইয়েস এটা কিন্তু এক্সটার্নাল কন্ট্রোল থেকে, এটাই কিন্তু সঠিক উত্তর হবে, ইন্টারনাল নয়, ঠিক আছে। টেরিটোরিয়াল এটাও হবে না, ফ্রি ফ্রম ইন্টারন্যাশনাল বডি কন্ট্রোল এটাও কিন্তু হবে না, তাহলে অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। সাউন্ড পাচ্ছ তোমরা প্রচুর, মানে আমার সাউন্ড পাচ্ছ তো? হ্যাঁ, আপনার সাউন্ড পাচ্ছি। মনে হচ্ছে আমার রুমটাকে টার্গেট করে ফেলছে মনে হচ্ছে, বুঝতে পারছো? বলে আজকের দিনে স্যার পড়াচ্ছে, ঠিক আছে দেখাচ্ছি স্যারটাকে মজা। স্যার আপনি বাজি ফাটাননি আজকে? না না না, বাজি ফাটানোর বয়স আমার আছে? ঠিক আছে, দেখো বলছে কনস্টিটিউশন হোয়ার কনভিকশন প্লে মেজর রোল, তাহলে এই যে রীতিনীতি, কনভিকশন বলতে রীতিনীতি, বলছে কনস্টিটিউশন হোয়ার কনভিকশন প্লে মেজর রোল, তাহলে কোন দেশের সংবিধান রীতিনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা ব্রিটিশ কনস্টিটিউশন হবে, ব্রিটিশ সংবিধান হবে। আচ্ছা, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান পলিটিটা কেমন? দেখো আবার সেখানে কোশ্চেন কেমন দিয়েছে, দেখো ইন্ডিয়ান পলিটি ইজ, তাহলে ইন্ডিয়ান পলিটি হচ্ছে ফেডারেল ইন নেচার, ইউনিটারি ইন নেচার, সেমি তোমার ফিউডাল ইন নেচার, তাহলে এটা মনে রাখবে ফেডারেল ইন নেচার, আমরা পড়ে গেলাম যে ফেডারেল ইন নেচার, ঠিক আছে। তারপরে দেখো কথা বলবে না, আচ্ছা মিউট রাখো, মিউট রাখো, মিউট রাখো। কে কথা বলছে? মিউট করে দাও, কে কথা বলছিলে? ঠিক আছে দেখো, তাহলে কি বলছে, ইন্ডিয়াস পলিটিক্যাল সিস্টেম ইজ, তাহলে ভারতের যে রাজনৈতিক ব্যবস্থা সেটা কেমন? ডেমোক্রেটিক হবে, অবভিয়াসলি ডেমোক্রেটিক, গণতান্ত্রিক হবে। দ্য সিস্টেম অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, ভারতের যে গণতন্ত্রের ব্যবস্থা সেটা কেমন? তো বুঝতেই পারছো ভারতের যে সিস্টেমটা সেটা হচ্ছে কোনো বাই পার্টি, মানে দুটো পার্টি দ্বারা না, এটা হচ্ছে মাল্টি পার্টি, বিভিন্ন রকমের পার্টি আছে, বহু দলীয় সিস্টেম একটা, এবং ঠিক আছে, এবং একটা পার্লামেন্টারি সিস্টেম, তাহলে এটাই কিন্তু উত্তর হবে, প্রেসিডেন্সিয়াল ফর্ম নয়। আচ্ছা, প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্ট কোনটা? ইউএসএ। হ্যাঁ, এটা কিন্তু ইউএস এর কি, ঠিক আছে। তাহলে এগুলো 2 নম্বরটা মোটামুটি বুঝতে পারছো, এগুলো সব এমসিকিউ গুলো একটু পড়ে নেবে, আর আমি জানি তোমরা নিজেরা কখনো পড়ো না, যে কারণে আমি কিন্তু তোমাদের পড়িয়ে দিচ্ছি এক প্রকার, ঠিক আছে। চলো
এরপরে আমি তোমাদের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে একটু পড়িয়ে দিই। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস বলতে কি না মৌলিক অধিকার। তোমাদের মৌলিক অধিকার সম্বন্ধে আগে কয়েকটা কথা বলি, তারপরে আমি ফান্ডামেন্টাল রাইট কিন্তু পড়াবো। প্রথম যেটি, এই যে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট নিয়ে আমি কয়েকটা জিনিস তোমাদের আগে বলে দিই। ফান্ডামেন্টাল রাইট প্রথম যেটা, সেটা হচ্ছে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে, এর সোর্সটা কোথা, সোর্সটা কোথা থেকে নেওয়া হয়েছে। ইউএসএ থেকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটটা নেওয়া হয়েছে। এটি ফান্ডামেন্টাল রাইট কত নাম্বার পার্টে আছে, পার্টটা কত নাম্বার? হ্যাঁ, Part 3. পার্ট 3 তে আছে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটের, হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেলটা কত, আর্টিকেলটা কত, আর্টিকেল 12 থেকে 35। 12 থেকে 35। হ্যাঁ 12 থেকে 35, মন দিয়ে শুনবে, 12 থেকে 35। তাহলে এইগুলো আমার বেসিক একটা জিনিস, যে ফান্ডামেন্টাল রাইটের সোর্স হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। এর পার্ট কত নম্বর পার্টে আছে? 3 নাম্বার পার্টে আছে। কত সংবিধান আছে? আমার আর্টিকেল কি আছে? আর্টিকেল হচ্ছে 12 থেকে 35 পর্যন্ত সংবিধানের আর্টিকেলে কিন্তু এগুলো আছে ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইট কতগুলি, মৌলিক অধিকার কতগুলি আছে? 6টা। হ্যাঁ, টোটাল হচ্ছে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে কি না 6টি। ঠিক আছে, চলো এবার আমরা একটা একটা করে দেখে নিই। মানে অ্যাকচুয়াল যদি বলা হয় ফান্ডামেন্টাল রাইট, সেটা কিন্তু আগে যখন সংবিধান তৈরি করা হয় তখন ছিল কটি, মানে 7টি ছিল, 7টি ছিল। কিন্তু বর্তমানে কি, বর্তমানে এটা আছে, ঠিক আছে, বর্তমানে কটি আছে? 6টি আছে। এবারে স্যার একটা কোথায় গেল? একটা বাদ হয়ে গেছে। বাদ কোনটা হয়েছে না, রাইট টু প্রপার্টি। হ্যাঁ 31 নম্বরে Right যেটি to ছিল, property. হ্যাঁ 31 নম্বর আর্টিকেলে যেটি ছিল সেটি ছিল রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি। এই রাইট টু প্রপার্টিটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, দিয়ে এই রাইট টু প্রপার্টিটা এখন কিন্তু আর মানে ফান্ডামেন্টাল রাইট নেই, এটা কিন্তু বর্তমানে লিগ্যাল রাইট হয়ে গেছে। দিয়ে সংবিধানের বর্তমানে কত নম্বরে আছে? 308। 300 A. হ্যাঁ 300 এতে কিন্তু এটি আছে। এই যে রাইট টু প্রপার্টি, এটা কবে বাদ দেওয়া হলো? ঠিক আছে, কবে বাদ দেওয়া হলো? 1978। হ্যাঁ 44th amendment এ একদম 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে কিন্তু এটাকে রাইট টু প্রপার্টিটাকে আমাদের ফান্ডামেন্টাল রাইট থেকে কিন্তু বাদ দেওয়া হলো। তাহলে ফান্ডামেন্টাল রাইট থেকে এই বেসিক কয়েকটি ইনফরমেশন তোমাদের দেখলাম। এবারে প্রশ্ন কি বলেছে সেটা তারপরে আমি দেখব। আচ্ছা, একটু আগে তোমাদের এবারে আমি ফান্ডামেন্টাল ডিউটি সম্বন্ধে কয়েকটি কথা আগে বলে দিই। আচ্ছা, আগে ডিপিএসপিটা বলি, তারপরে ফান্ডামেন্টাল ডিউটিটা বলবো। ডিপিএসপি মানে কি না, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপি কত নাম্বার পার্টে আছে? এর পার্টটা কত? এর পার্ট হচ্ছে 4 নাম্বার পার্ট, মানে এরই ঠিক 3-এর পরে, মানে 4. ফান্ডামেন্টাল রাইটের পরেই কিন্তু ডিপিএসপি আছে। ক্লিয়ার? তাহলে এর আর্টিকেলটা কত? 36 থেকে 51। 36 থেকে 51 পর্যন্ত। এই ডিপিএসপির উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করা আর কি। ঠিক আছে, আচ্ছা এটি মানে কোথা থেকে ধার নেওয়া হয়েছে এই কনসেপ্টটা? কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে ধার নেওয়া হয়েছে, বা সোর্স আয়ারল্যান্ড স্পেন থেকে নিয়েছে। হ্যাঁ, এই আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, বা আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড, এবারে আয়ারল্যান্ড মানে রাখবে, এটার অ্যাকচুয়ালি যদি বলা হয় উৎসটা কোথায়, উৎস কিন্তু আয়ারল্যান্ড নয়। আয়ারল্যান্ড আবার একলোর কাছ থেকে ধার নিচ্ছে, কার কাছ থেকে? স্পেন। ঠিক আছে, স্পেনের কাছ থেকে ধার নিয়েছে কে? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড কাছ থেকে নিয়েছে আমাদের ভারতবর্ষ, আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ক্লিয়ার? তাহলে ডিপিএসপির আর্টিকেল আমরা দেখে নিলাম, পার্ট দেখে নিলাম, কোথা থেকে নেওয়া হয়েছে দেখে নিলাম। তাহলে এগুলো বেসিক ইনফরমেশন। ঠিক আছে, ডিপিএসপির যে আর্টিকেল গুলো আছে পরে তোমাদের কোনদিন বলবো।
আর যারা আমার পুরনো স্টুডেন্ট তারা তো সব পেয়েছো অলরেডি এগুলো। আচ্ছা ঠিক আছে, এবার দেখে নিই আমরা প্রশ্ন দেখি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, প্রথম যেটি আছে যে রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতি সমূহ কেমন, আর এনফোর্সেবল থ্রু কোর্ট অফ ল, আর নট ইন্ডিয়ান কনস্টিটিউশন আর নট এনফোর্সেবল থ্রু দ্য কোর্ট, এটাই কিন্তু উত্তর হবে অপশন সি। তাহলে এটা কিন্তু আদালতের বলবৎযোগ্য নয়, মানে এনফোর্সেবল কিন্তু নয়, মানে তোমাকে যে মানতেই হবে, ঠিক আছে, না মানলে তোমার ই হবে, সেটা কিন্তু ব্যাপারটা কিন্তু নয়। তাহলে এটা কিন্তু মানে আদালতের দ্বারা কিন্তু, কোর্টের দ্বারা কিন্তু এনফোর্সেবল কিন্তু নয়। এবং দেখো আর্টিকেল বলে দিয়েছে 36 থেকে 51, কোথা থেকে সোর্সটা, আয়ারল্যান্ড কোথা থেকে নিয়েছে, স্পেন থেকে নিয়েছে। আচ্ছা পরের প্রশ্নটা দেখো, হুইচ ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, কোনটি ফান্ডামেন্টাল রাইট নয় বলো তোমরা। তোমার একটু আগেই বললাম যে রাইট Right to property. রাইট টু প্রপার্টি, এটা কিন্তু বর্তমানে হচ্ছে মানে সম্পত্তির যে অধিকার, সেটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়, কারণ এটা 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978 বাদ দেওয়া হয়েছে। বর্তমানে এটা হচ্ছে লিগ্যাল রাইট, এবং এটা বর্তমানে 300A এই আর্টিকেলে কিন্তু, বা এই সংবিধানের এই আর্টিকেলে কিন্তু আছে। আচ্ছা ওয়েলফেয়ার স্টেট কনসেপ্ট, আমি বললাম ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপ্টটা, সেটা কার মধ্যে আছে, একটু আগেই বললাম যে ডিপিএসপি, ঠিক আছে, এই যে- TPSP. হ্যাঁ ডিপিএসপির উদ্দেশ্যই হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক একটা রাষ্ট্র তৈরি করা আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। বলছে ওয়েলফেয়ার স্টেট এলাবোরেট ইন হুইচ পার্ট, বলো কোন পার্টে ওয়েলফেয়ার স্টেটের কথা। DPSP হ্যাঁ ওই একই কথা বলছি আর কি, ডিপিএসপির মধ্যেই আছে। সেম কোশ্চেন হ্যাঁ সেম কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা অন্যরকম ভাবে দিয়েছে, জাস্ট আর কিছু নয়, লেখাটা ইংরেজিটা শুধু ইংরেজিটা অন্যরকম করে দিয়েছে আর কি। আচ্ছা হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, সংবিধানের হার্ট অ্যান্ড সোল কাকে বলা হয়, না 32 নম্বর আর্টিকেলকে বলা হয়। হ্যাঁ 32 আর্টিকেল, সেই 32 আর্টিকেলের মধ্যে কি আছে না কনস্টিটিউশনাল রেমেডিজ আছে, ঠিক আছে। Remedy. হ্যাঁ এই কনস্টিটিউশনাল রেমেডিটা কি, কে বলতে পারবে কনস্টিটিউশনাল রেমেডিটা কি? রিট গুলো স্যার, হ্যাঁ রিট Writs. পাও, হ্যাঁ রিট সুপ্রিম পাও, কোর্টের রিট গুলো স্যার। হ্যাঁ সুপ্রিম কোর্টে রিট পাও। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, বলছে যদি আমাদের সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইট গুলি আছে, সেগুলো যদি কারো দ্বারা বিঘ্নিত হয়, ঠিক আছে, ধরো যে তোমার যে ফান্ডামেন্টাল রাইট যেটা আছে, সেটা তুমি উপভোগ করতে পারছো না, কারো দ্বারা বিঘ্নিত হচ্ছে, তাই তোমার কাছে পাওয়ার আছে, তুমি কোথায় যেতে পারবে, তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে, তুমি হাইকোর্টে যেতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিস, মানে তোমাকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তোমাকে কি করবে না প্রোটেকশন দেবে, তোমার ফান্ডামেন্টাল রাইট যাতে বিঘ্নিত না হয় তার জন্য তোমাকে প্রোটেকশন দেবে। এই জন্য ডক্টর বি.আর. আম্বেদকর তিনি বলেছিলেন 32 নাম্বার আর্টিকেলকে কি বলেছিলেন না হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। ডিপিএসপি বড় কোথা থেকে ধার নেওয়া হয়েছে, ডিপিএসপি বলে দিলাম আইরিশ কনস্টিটিউশন থেকে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ভারতরত্ন পদ্ম অ্যাওয়ার্ড আন্ডার হুইচ আর্টিকেল, দেখো এই তোমাদের আর্টিকেল গুলো কিন্তু মনে রাখতে হবে, আর্টিকেল যে মনে রাখবে প্রবলেম কিন্তু হবে। ফান্ডামেন্টাল রাইট আমি তোমাদের পড়েছিলাম, মনে করো যে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে একদম পরপর করে কে বলতে পারবে এখানে কেউ আছে, 14 নম্বরে কি আছে, 15 নম্বরে কি আছে, কে বলতে পারবে একসাথে কুইক বলো দেখি, কে বলতে পারে দেখি। 14 হচ্ছে রাইট টু ইকুয়ালিটি স্যার। যে বলবে আগে বলো, নাম বলো তার আগে। স্যার আমি বলবো অয়ন। অয়ন, ঠিক আছে বলো দেখি, পরপর করে 14 থেকে বলা শুরু করো। বলো বলো বলো, দেরি করবেন। বলবে না অন্য কেউ বলবে? হ্যাঁ বলবো। হ্যাঁ বলো তাহলে। হ্যাঁ, আর্টিকেল 14 হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, হ্যাঁ আর আর্টিকেল 15 হচ্ছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস হ্যাঁ অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। ভেরি গুড। তারপরে আর কটা বলবো স্যার, আর্টিকেল 16 বলবো?
হ্যাঁ 16 বলো তারপরে। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন হুম, ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। একদম। আর আর্টিকেল 17 হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। ভেরি গুড। আর আর্টিকেল 18 হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস। হুম, অ্যাবলিশন অফ টাইটেল। বলো 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 তারপরে বলো। তারপরে আর্টিকেল 19 হচ্ছে প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং, এখানে 6টা রাইট আছে। হুম ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ওইগুলো থেকে আছে। হুম তারপর অ্যাসেম্বলি আছে, হুম তারপরে অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন আছে, হুম মুভমেন্ট আছে, হুম রিসাইডস আছে, রেসিডেন্ট আছে। হুম তারপরে পোল্যান্ড মানে ওটা আছে, পেশা 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 বাণিজ্য পেশা। প্রফেশন প্রফেশন। হ্যাঁ প্রফেশন, হ্যাঁ প্রফেশন আছে, এগুলো আছে। ঠিক আছে, ভেরি গুড। তারপরে বলো। 20তে আছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। হুম, ঠিক আছে। তারপর 21-এ হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। বাহ। তারপর 21A-তে আছে রাইট টু এডুকেশন। হুম 22-তে আছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন হুম ইন সার্টেন কেস, হুম 23। যেটাতে 3টা জিনিস। তারপরে পিউনিটিভ অ্যান্ড প্রিভেন্টিভ ডিটেনশন যেটা আছে আর কি 22-এ। হুম আর 23-এ হচ্ছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিইংস অ্যান্ড ফোর্সড লেবার। হুম ভেরি গুড। আর 24-এ আছে আপনার প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেনের ব্যাপারে আছে এটা। হুম, চাইল্ড লেবার 24-এ এর চাইল্ড লেবার। আগেরটা হ্যাঁ চাইল্ড লেবার। হুম আর 25-এ আছে ফ্রিডম অফ কনসাইন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, হুম যেটা রিলিজিয়ান প্রপাগেশন প্র্যাকটিস এইসব আছে ঠিক। 25-এ। হুম আর 26-এ আছে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। হুম আর 27-এ ট্যাক্সের কথা আছে, মানে হুম যারা রিলিজিয়ান প্রচার করবে বা হুম ইয়ে করবে, প্রফেশন করবে, তো সেখানে আমার কোনো ট্যাক্স লাগানো যাবে না। Very good. 27। আর 28-এ বলছে ফ্রিডম অ্যাজ টু অ্যাটেন্ডেন্স রিলিজিয়াস ইনস্টিটিউশন, হুম না হলে রিলিজিয়াস ওরশিপ, হুম যারা এসবে করছে মানে এডুকেশনাল ইনস্টিটিউশনে করছে, হুম এইটাতে 28-এ বলা আছে। হুম আর 29-এ বলা আছে মাইনরিটিদের ইন্টারেস্ট প্রোটেকশন করার জন্য, মানে প্রভিশন 29-এ বলা আছে। হুম আর 30-তে বলা হচ্ছে মানে যারা মাইনরিটি আছে ওরা এডুকেশনাল ইনস্টিটিউশন এস্টাবলিশ করবে, মাইনরিটি ব্যাপারে বলা হয়েছে। আর 31টাকে তো তুলে দেওয়া হয়েছে, হুম যেটা আপনার ইয়ে ছিল, মানে রাইট টু প্রপার্টি ছিল। আর 32-তে তো আপনার রেমেডিস, মানে যেটা আপনার আছে কনস্টিটিউশনাল রেমেডিস বা রিট, 5টা রিট আছে, হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরারি, ঠিক আছে। প্রোহিবিশন আর কোয়ারান্টো। বাহ, ভেরি গুড। এই যে এক শ্বাসে পড়াশোনাটা এই জায়গায় পৌঁছাও, ঠিক আছে, যেন এক শ্বাসে তোমরা বলতে পারো যে টোটাল যতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে এক শ্বাসে বলতে হবে এরকম ভাবে, ঠিক আছে। এরকম জায়গায় পৌঁছাতে হবে তোমাদের, ওই লেভেলে পৌঁছালে একটাও ভুল করে আসবে না। তাহলে দেখো এই যে ভারতরত্ন অ্যাওয়ার্ড, ঠিক আছে, এই যে পদ্মা অ্যাওয়ার্ড, এগুলো সবই মনে রাখবে অ্যাবলিশন অফ টাইটেলের মধ্যে পড়ে যাচ্ছে। মানে এইগুলো দেয়া হবে, এটা আর্টিকেল 18 অনুযায়ী কিন্তু দেওয়া হয়। এটা কিন্তু ওই টাইটেলের মধ্যে কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু না। টাইটেল কোনটা না, টাইটেল বলতে এই যে ধরো মহারাজা, এই যে টাইটেল গুলো কিন্তু বর্তমানে কিন্তু নেই, ঠিক আছে। তাহলে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কত নম্বরে আছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি আর্টিকেল 70। 17 হ্যাঁ। ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 15। 16তে আছে। 16 হ্যাঁ, এমপ্লয়মেন্ট মানে 16, হ্যাঁ, আর এডুকেশন থাকলে 15। ঠিক আছে। আচ্ছা এবার দেখো রাইট টু এডুকেশন হোটেল মনে আছে। হ্যাঁ ঠিক আছে, মন দিয়ে শুনে করে। রাইট টু এডুকেশন অ্যাডেড অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট। আগে বলো রাইট টু এডুকেশন কত নম্বর আর্টিকেলে আছে? 21A তে আছে। 21A। হুম, যেখানে কি বলা হবে, 6 থেকে 14 বছর বয়স যাদের তাদের বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে, ঠিক আছে, সেটা সরকার দেবে। তো এটা স্যার এটাই কি 86 অ্যামেন্ডমেন্ট একটা অ্যাড করেছিল কি? ইয়েস, এটাই হচ্ছে 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 86, এটা হচ্ছে 86 2002 হ্যাঁ 86তম অ্যামেন্ডমেন্ট 2002 সালে কিন্তু এটা অ্যাড করা হয়েছিল,
তাহলে কোন বছর হয়েছিল? 2002 সালে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, রাইট টু এডুকেশন। আচ্ছা, তোমাদের আমি পড়েছি রাইট টু ইনফরমেশন, আরটিআই কত খ্রিস্টাব্দ? বলো বলো বলো। 2005 2005 7A মনে হয় নাকি? 2005 স্যার সাল। রাইট টু 21 sorry, কি বললেন 21 ইনফরমেশন 2005 হ্যাঁ, 2005 সাল। 2005 তো হুম, ঠিক আছে। আর্টিকেলটা কত নম্বর হবে এটা স্যার? কনফিউশন লাগে অনেক সময়। তারপরে দেখো পরের কোশ্চেন। কি বলছে? তোমার আর ই করো নেই, বাকি এটা ই আর্টিকেলটা করো। কত নম্বর হবে স্যার? কোনটা কোনটা বলো? এটাকে RTI 19 এ article- ধরা যায়, আর্টিকেল 19(1) এ ধরা যায় এটাকে, যেটা আপনার হ্যাঁ, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে ওটাতে RTI ধরা তো হবে। রাইট টু ইনফরমেশন তো এখন থাক, ওটা দরকার নেই। হ্যাঁ পরে। আচ্ছা দেখো, ফান্ডামেন্টাল ডিউটিজ ইনক্লুডেড বাই, তাহলে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয় কোন মাধ্যমে, কি মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিটা অ্যাড করা হয়? 42 amendment act। হ্যাঁ, 42তম অ্যামেন্ডমেন্টের অ্যাক্ট মাধ্যমে। আচ্ছা, এবারে তোমাদের আমি দেখো কয়েকটা কথা বলবো ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে। ফান্ডামেন্টাল ডিউটিজ, এই ফান্ডামেন্টাল ডিউটিজ নিয়ে কয়েকটি কথা তোমাদের আমি বলবো। আচ্ছা, 1 নাম্বার, টাইম কত হলো বলতো? টাইম অনেক হয়ে গেছে। 49। 8:49। ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেলে আছে? 51A, 51A। ফান্ডামেন্টাল ডিউটি কবে অ্যাড করা হয়েছিল? 1976 1976 42 হ্যাঁ, Amendment Act। 1976 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা কিন্তু কি হয়েছিল? আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল। এবং এটা অ্যাকচুয়াল কিন্তু প্রথমে ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু ছিল না, এটা শরণ সিং কমিটি একটা রেকমেন্ডেশন দেবে। সেই শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে এটা কিন্তু কি হয়েছিল? আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত কিন্তু হয়েছিল। তাহলে প্রশ্ন আসবে যে কার রেকমেন্ডেশন, কোন কমিটির রেকমেন্ডেশন? শরণ সিং কমিটি রেকমেন্ডেশন। শরণ সিং কমিটি কতগুলি রেকমেন্ডেশন দেবে ফান্ডামেন্টাল ডিউটিস হিসাবে? না, 11টা। না, ভুল বললে, 8টি কিন্তু 10টা। না, মন দিয়ে শুনো। শরণ সিং কমিটি 8টা রেকমেন্ডেশন করবে যে এই 8টাকে ফান্ডামেন্টাল ডিউটি হিসাবে করা হোক, বাট না, 8টি করা হবে নি। 1942 সালে কটি করা হবে না? 10টি ফান্ডামেন্টাল ডিউটি হিসাবে অ্যাড করা হবে, 10টি। সেই 10টা আবার একটা বাড়ানো হবে, ঠিক আছে? একটা বাড়িয়ে বর্তমানে, ঠিক আছে, বর্তমানে কতগুলি আছে না? 11টি ফান্ডামেন্টাল ডিউটিজ আছে। তাহলে এই যে 11টি, তাহলে এই যে একটা আরো অ্যাড করা হলো, সেটি কবে অ্যাড হলো? এই যে অ্যাডটা হলো সেটা কবে? 86th Amendment Act. 86 amendment। 86 Amendment Act 2000। এই 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে কিন্তু এটি আবার কি করা হলো? না, সংবিধানের অন্তর্ভুক্ত করা হলো। ফান্ডামেন্টাল ডিউটিটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? USSR। USSR। হ্যাঁ, ইউএসএসআর। আচ্ছা বলো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথা থেকে নেওয়া হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা কনসেপ্টটা USSR। হ্যাঁ, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাও কিন্তু এই ইউএসএসআর থেকে কিন্তু রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে। তাহলে ফান্ডামেন্টাল ডিউটি সম্বন্ধে মোটামুটি একটা ক্লিয়ার হলো। চলো, ফান্ডামেন্টাল ডিউটিদের এবারে কোশ্চেন তুমি সব পারবে, আর কিছু আটকাবে না। এবারে তোমাদের ফান্ডামেন্টাল ডিউটি 11টা কি আছে একটু নিজেরা পড়তে হবে, আর কিছু নয়। আচ্ছা, আর্টিকেল 25 ও বলেই দিয়েছে যে আর্টিকেল 25-এ কি বলা আছে না, এই যে ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মের যে স্বাধীনতার কথা বলা আছে কত নম্বর আর্টিকেলে? সেটা হচ্ছে 25 নম্বর আর্টিকেলে। 25। হ্যাঁ। আচ্ছা, বলছে নট এ ফান্ডামেন্টাল রাইট, কোনটি ফান্ডামেন্টাল রাইট নয়? মৌলিক অধিকার কোনটা নয়? রাইট টু ইকুয়ালিটি, অবভিয়াসলি ফান্ডামেন্টাল রাইট। রাইট টু ইকুয়ালিটি কত নম্বরে আছে? 14 নম্বরে, তাই তো? 14। আচ্ছা, 14
ফ্রিডম অফ রিলিজিয়ান কত নম্বরে? একটু আগেই বললাম 25 নম্বর আর্টিকেলে বলা আছে। রাইট, হ্যাঁ, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে, ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেলে আছে বলো? 24 23-24 24 হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা 23 আর কি, ঠিক আছে, শোষণের বিরুদ্ধে এটা 23। আচ্ছা, 23-24 দুটো আছে আর কি, বললাম একটু, 23-24 দুটোতে আছে, 23-24। এগুলো তো আমব্রেলা রাইট, এই যে হ্যাঁ, হ্যাঁ। যেগুলো আছে এখানে অপশনে, রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 ধরতে হবে, হ্যাঁ, আর ওটা 25 থেকে 29। হ্যাঁ, ঠিক এগুলো বলছো। আমব্রেলা রাইট না, হ্যাঁ, একদম একদম, ওই জন্য। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, তাহলে এটা এখানে দেখো, এই যে রাইট টু স্ট্রাইক, ধর্মঘটের অধিকার, ধর্মঘটের অধিকার কি কোনো ফান্ডামেন্টাল রাইট হলো? না, এটা কোনো ফান্ডামেন্টাল রাইট কিন্তু নয়। ডিপিএসপি সিমিলার টু হুইচ কনস্টিটিউশন? দেখো, ডিপিএসপি হচ্ছে অ্যাকচুয়াল কোন দেশের সংবিধানের সঙ্গে মিল আইরিশ। রয়েছে? আইরিশ, তাহলে আয়ারল্যান্ড থেকে হবে। আয়ারল্যান্ড। ফান্ডামেন্টাল ডিউটি কবে অ্যাড করা হয়েছিল আমাদের সংবিধানে? এখন সব পারবে তোমরা, 1976 সালে, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পঞ্চায়েত রাজ, এই যে পঞ্চায়েত রাজ, ডাইরেক্টেড বাই হুইচ পার্ট, কোন পার্টের মাধ্যমে? এটা হচ্ছে ডিপিএসপি তেই আছে, 40 নাম্বার আর্টিকেলে তোমরা দেখতে পাবে এটাকে। হ্যাঁ, ডিপিএসপি আমি তোমাদের বলেছি, ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল, ঠিক আছে, নন জাস্টিসিয়েবল। আচ্ছা, এটা দেখো কি বলেছে, বলছে কারেক্ট, নিজেরা তোমরা উত্তর বলো এটা কি হবে। কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট সম্বন্ধে কোনটি কারেক্ট স্টেটমেন্ট? বলছে পার্ট 2 ইন্ডিয়ান কনস্টিটিউশন কভার 12 থেকে 35 ডিল উইথ ফান্ডামেন্টাল রাইট। দুটোই ভুল স্যার। হ্যাঁ, আরেকটা আছে দেখো, রাইট টু প্রপার্টি ইজ লিস্টেড নাইদার 1 and 2। হ্যাঁ, দেখো এখানে এটা কি ভুলটা আছে, প্রথমটা দেখো সবই ঠিক ছিল, শুধু এই পার্টটা যেটা লিখে দিচ্ছে সেটা ভুল করে দিচ্ছে, ঠিক আছে। পার্ট কি 2 ছিল? না, আমি বলেছি তোমাদের পার্ট 3 তে আছে, তাহলে এটা ভুল হয়ে গেল, তাহলে নাইদার 1 নট 2, কারণ আমি বলেছি ফান্ডামেন্টাল রাইটে কিন্তু আর রাইট টু প্রপার্টি নেই, এটা বর্তমানে কিন্তু লিগ্যাল রাইট হয়ে গেছে। চলো, এটা একটু নিজেরা দেখবে, আমি আর সময় যেহেতু নেই অতটাই বলছি না, আর কুইক দৌড়ে বেরিয়ে যাচ্ছি। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা কত নম্বরে আছে? 39 এ আছে, ডিপিএসপি এর মধ্যেই আছে। হ্যাঁ, 39D তে আছে অ্যাকচুয়ালি, যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ ম্যান এন্ড ওমেন। আচ্ছা, চাইল্ড, আমি বলেছিলাম 24 এ আছে চাইল্ড লেবার, চাইল্ড লেবার কত বছর পর্যন্ত? 14 বছর পর্যন্ত, ঠিক আছে, 14 বছর পর্যন্ত তাকে কোনো জায়গায় কাজ করানো যাবে না। আচ্ছা, নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস এর সংখ্যা কটি? 6টি বলেই দিয়েছি, আগে ছিল 7টা, বর্তমানে কিন্তু 6টা। আচ্ছা, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ কোথায়, কি এটা? এটা ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, কত নম্বরে আছে? 19(1) এতে আছে, 19(1) এতে আছে ফান্ডামেন্টাল, তোমার ফ্রিডম অফ স্পিচ আর কি, কথা বলার যে অধিকার আর কি। আচ্ছা, কংগ্রেস রেজলিউশন অন ফান্ডামেন্টাল রাইট পাসড ইন, দেখো তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ফান্ডামেন্টাল রাইটস কোন সেশনের মাধ্যমে, কংগ্রেসের করাচি সেশন, মানে পড়ছে করাচি সেশন 1931 সালে, এখানে প্রেসিডেন্ট ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নট ইনক্লুডেড ফান্ডামেন্টাল রাইট, তাহলে ফান্ডামেন্টাল রাইট হিসাবে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে নয়, কোনটা? এই যে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। দেখো, রাইট টু অ্যাডিকুয়েট লিভলিহুড, এটাই হচ্ছে কার মধ্যে পড়ে যাচ্ছে? এটা হচ্ছে ডিপিএসপি এর মধ্যে পড়ছে, ঠিক আছে। ডিপিএসপি তোমাদের মনে পড়ছে যে এ ফর, আমি বলেছিলাম যে 39A, এ ফর অ্যাডিকুয়েট লিভলিহুড, ঠিক আছে, তাহলে এ 39A, এটা 39A এর মধ্যে কিন্তু আছে। আচ্ছা, অ্যাবলিশন, এই যে আনটাচেবিলিটির কথা বলা হয়েছে কত? 17 নম্বরে বলা হয়েছে, 17 নম্বরে। ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন 19, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন 19 নম্বরে আছে। পঞ্চায়েত অর্গানাইজেশন বলে দিয়েছি, পঞ্চায়েত হচ্ছে 40 এর কথা বলা আছে। ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড, দেখো 4 এবং 4 দেখতে কেমন? ইউনিফর্ম সিভিল কোড লাগছে না? তাহলে এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, হচ্ছে 44 নম্বরে কিন্তু আছে।
which article of the constitution that subject to certain limitation every religious dominant shall the right to establish and maintain institution, এই যে institution for religious and charitable purpose, এখান থেকে তোমাকে বুঝে দিতে হবে এটি 26 এ আছে, ঠিক আছে? 26। 29 নাম্বার কোশ্চেনটা কি আছে দেখো, বলছে যে which article of the Constitution of India state that no religious instruction shall be provided in any educational institute, এই যে কোন রকম কোন রিলিজিয়াস ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে? কোন এডুকেশনাল ইনস্টিটিউটে, যেটা সরকারের দ্বারা মেনটেন করা হচ্ছে, যেটা স্টেট বলতে এখানে সরকারের বলতে এটা কেন্দ্র সরকারের কথা বলা হচ্ছে, সেখানে কোন রকম ধর্মীয় নীতিনীতি এসব নিষিদ্ধ। কত নম্বরে বলা হয়েছে? এটা 28 নম্বরে, ঠিক আছে? আর্টিকেল 28 এর মধ্যে বলা হয়েছে। আচ্ছা, এই যে রিলিজিয়াস, রেস, কাস্ট, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এইটা মনে রাখবে 29 নম্বরে বলা হয়েছে, ঠিক আছে? এই যে নো সিটিজেন shall be denied admission into any educational institute, ঠিক আছে? এটা 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 29 নম্বরে বলা আছে। ডেফিনেশন অফ স্টেটের কথা 12 নম্বরে বলা আছে। ডেফিনেশন অফ স্টেটের কথা 12 নম্বরে আছে, 12 নম্বরে একদম যেটা ফান্ডামেন্টাল রাইট শুরু হচ্ছে সে 12 নম্বরে। নট ইনক্লুডেড ইন কনস্টিটিউশন, তাহলে এই যে 1949, এটা 29 না, এটা অ্যাকচুয়ালি 26 হবে। 26/11/1949 সালে সংবিধানের অন্তর্ভুক্ত কোনটি ছিল না? দেখো, আমরা নিশ্চয়ই পড়েছি যে ফান্ডামেন্টাল রাইট কিন্তু ছিল, প্রেসিডেন্ট রুল ছিল, এমার্জেন্সি ছিল, বাট ফান্ডামেন্টাল ডিউটি ছিল না। এটা অ্যাড করা হয়েছে 1976 সালে। তাহলে ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য ছিল না। ইন্টারন্যাশনাল পিসের কথা বলা হয়েছে ডিপিএসপি তে কত নম্বর আর্টিকেলে? 51। 51তে মনে রাখবে কি বলা আছে, ইন্টারন্যাশনাল পিসের কথা বলা আছে। ওয়েলফেয়ার স্টেট ডিল, ওয়েলফেয়ার স্টেট আমি বলে দিয়েছি ডিপিএসপি এর মধ্যে আছে। এই গেল প্রশ্ন উত্তর। ডাব্লিউবিসিএস এই কোশ্চেন গুলো এসেছিল। বলো, কঠিন লাগলো কি? প্রশ্নগুলো ম্যাক্সিমামটাই জানা মনে হলো না? হ্যাঁ